গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ জুড়ে হাহাকার, নাগরিক সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ, অভিযোগ বিরোধী দলীয় নেতা। রাষ্ট্রপতি পদে শপথের আগ পর্যন্ত ফখরুলের স্বপদে বহাল থাকা নিয়ে ভিন্ন ব্যাখ্যা, রিজভী ও ডক্টর জাহিদ। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাণিজ্যিক জাহাজ সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগ বোট, নৌবাহিনীর দুটি জাহাজ, সোয়ার্স বোট ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩৩,০০০ মেট্রিক টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাঙ্কার এমটি সি স্পাইক নোঙর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনকে ধাক্কা দেয়। এতে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে পোর্ট কোয়ার্টারের ফাটল সৃষ্টি হয়, যেখান দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে সবগুলো কার্গো ট্যাঙ্ক অক্ষত রয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের 10 শ্যাকেল করে কেবল ছাড়া হয়েছে। এতে জোয়ার ভাটার হিসেব অনুযায়ী ভাটার সময়েও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে। গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। বন্ধ হচ্ছে শিল্প কারখানা, জ্বলছে না রান্নার চুলা। 20 দিনের বেশি সময় ধরে চলা এই সংকট সমাধান না হওয়ায় বাড়ছে হতাশা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা, জানাচ্ছেন আপেল শাহরিয়ার। রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশনের যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে কয়েক কিলোমিটার দূরে। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যাচ্ছে তাদের। আমি 6:30 থেকে সিরিয়াল ধরেছি বাংলা মোটর থেকে, 6:30, এখন বাজতেছে 11:30। এই পর্যন্ত আমি এখানে আসছে, আরো মনে করেন 1.5 ঘন্টা লাগবে। সামনে আরো অতিরিক্ত খারাপ আসতেছে। আগে আমাদের ইনকামের রাস্তা একেবারে কমে গেছে। আমার 3 বার গ্যাস নেওয়া লাগে, তাতে দেখা 6 ঘন্টা 7 ঘন্টা কেটে যায়। আমাদের হয়রানি হচ্ছে, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন বলছি যে এটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য। সংকটে আয় রোজগার কমে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন গ্যাসে চালিত যানবাহন চালকরা। 800-1000 টাকা মারছি ভাড়া, তারপর আবার এখানে লাগাইছি প্রায় ঘন্টাখানেক গেছে এখানে, এখনো গ্যাসের পাম্পের কাছেই যেতে পারিনি। সমস্যা তো, ভাড়াই মারা যাচ্ছে না। গ্যাস ঢুকে 100 টাকার, 80 টাকার, 60 টাকার, ওই 2 টিপ মারিয়ে আবার সিরিয়াল দেওয়া লাগে। সারাদিনে এই অবস্থা, জমা মালিকে 1 টাকা কম নেয় না। সহসায় পরিস্থিতির উত্তরণের সম্ভাবনা দেখছেন না ফিলিং স্টেশন মালিকরাও। ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে ঢুকার পরেও আসার পরে গ্যাস পাচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই গাড়ি এই 10 মিনিট পরে ঘোরানি বা আধা ঘন্টা পর আবার ঘুরে আবার সে লাইনে ধরছে, লাইন আবার দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প, যানবাহন ও বাসাবাড়িতে মিলছে না চাহিদা মতো গ্যাস। গ্যাস না পেয়ে সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় আসার 6 মাস পরও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। সংকট থেকে উত্তরণে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। বাদ জুমা মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডক্টর শফিক। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের লোডশেডিং। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ অনেক সিএনজি পাম্প, যেগুলো খোলা সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও গ্রামে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের 6 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা হলেও বাস্তবে সংকট আরও বেড়েছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নাই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্যই এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? পরিস্থিতি উন্নয়নে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো,
এটা আসলেই প্রতিষ্ঠান। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিকে সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত যুব দিবস উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসির সমালোচনা করেন। যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটে তারাই নেতৃত্ব দিচ্ছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদের। পরে প্রেস ক্লাব থেকে জামায়াতের যুব শাখা একটি র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল এবং মন্ত্রণালয়ের পদে বহাল রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজএম জাহিদ হোসেন। তবে পরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন রিজভী আহমেদ। জানাচ্ছেন হাসান মাহমুদ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হবার সাথে সাথেই দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে নানামুখী বক্তব্য উঠে আসে গণমাধ্যমে। রাজধানীর পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না। কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই। সংসদীয় গণতন্ত্রে রদ বলার একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা মহাসচিব ও মন্ত্রীপদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন। যেহেতু উনি দলের মহাসচিব, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি, এটাই হলো ঠিক। আমি যেটা বলেছি সেটাই ঠিক। সমাজ কল্যাণ মন্ত্রী যেটা বলেছেন আমার বলার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। আগামী সপ্তাহের মাঝামাঝিতে এই সফর অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে ঢাকা এবং দিল্লি এ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ করেছে বলে দাবি করেছে এনডিটিভি। ভারতীয় সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, সফরটি 2 দিনের হতে পারে। ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের প্রথম ভারত সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক ক্ষণ হিসেবে বিবেচিত হবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশ্বাস দেয়া হলেও নির্বাচনের পর বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
ছুটির দিন রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জুলাইয়ের নানা স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি এদিন দর্শনার্থীদের বিশেষ আগ্রহের জায়গা জুড়ে ছিল আয়নাঘরের রেপ্লিকার দিকে। জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ভিন্নমতের জন্য আর যেন কাউকে আয়নাঘরে নির্যাতনের শিকার হতে না হয়, সেই প্রত্যাশা ছিল আগতদের। HM মেহেদি হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় নানা বাহিনীকে অপব্যবহার করে ছোট ছোট এমন অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি রেখে নির্যাতন করা হতো রাজনৈতিক ভিন্নমতের মানুষ। আয়নাঘর নামে পরিচিত এমন গোপন বন্দিশালায় নির্যাতনের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জুলাই জাদুঘরে নির্মাণ করা হয়েছে আয়নাঘরের রেপ্লিকা। শুক্রবার বিকেলে জাদুঘরের গেট খুলে দিলে দর্শনার্থীরা একে একে প্রবেশ করেন। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, তবে তাদের বিশেষ আকর্ষণের জায়গা ছিল আয়নাঘর। জানান, এমন দুর্বিষহ অভিজ্ঞতা যেন কারো জীবনে না ঘটে। করুণ একটা পরিস্থিতি, এখানেও মানুষ থাকা যায়। আমি তো এখন এসে খুব ভয় অনুভূত হয়েছে। এটা খুব ভয়ানক ছিল, এত অত্যাচার করার পর আমাদের তো শরীর এখন কাঁপতেছে। এতদিন শুনে আসছি, কিন্তু এটা দেখতে আসছি, আজকে দেখলাম, অনেক অভিজ্ঞতা হলো আর কি। জুলাই গণ অভ্যুত্থানের পর যেসব আয়নাঘর আবিষ্কৃত হয় তার মধ্যে র‍্যাব 1, র‍্যাব 2 ও ডিজিএফআই এর বন্দিশালাগুলোর সাথে আকারে ও প্রকারে হুবহু মিল রেখে ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী তৈরি করা হয়েছে এই রেপ্লিকা। এরকম নির্যাতনের শিকার যেন বাংলাদেশের ভবিষ্যতেও বা কখনো যেন না হয়। উই ওয়ান্ট জাস্টিস ফর देम। এটার ভিতর যে আমরা ঢুকলাম, একটা মানুষের দ্বারা এটার ভিতর তো থাকাই অসম্ভব। মানে ঢোকার সাথে সাথেই তো মনে হচ্ছে যে দম আটকায় যাবে। বৃহস্পতিবার বাদে প্রতিদিনই খোলা রয়েছে জুলাই জাদুঘর। HM মেহেদি হাসান, NTV নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার মুক্ত করতে ধারাবাহিক অভিযান চলছে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 5 জনকে গ্রেপ্তারের পর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমনটাই দাবি করেছেন র‍্যাব 2 এর অধিনায়ক নয়মুল হাসান। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, একটি 1 নলা বন্দুক ও 7টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নয়মুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইমনকে হত্যা করে জহিরুল ও তার সহযোগীরা। এর আগে গত 12 এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ জুড়ে হাহাকার, নাগরিক সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ, অভিযোগ বিরোধী দলীয় নেতার। রাষ্ট্রপতি পদের শপথের আগ পর্যন্ত ফখরুলের স্বপদে বহাল থাকা নিয়ে ভিন্ন ব্যাখ্যা রিজভী ও ডক্টর জাকিরের। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।